ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশির প্রেম, দাম্পত্য ও কর্মভাগ্য বিচার। আর এদের বর্ষফল, মানে এই বিষয়গুলো নিয়ে সারা বছর কেমন থাকবে বা কেমন তোমরা কাটাবে সেই বিষয়ে আলোচনা করবো। অর্থাৎ প্রেমের বর্ষফল, কর্মভাগ্যের বর্ষফল এবং দাম্পত্য সম্পর্কের বর্ষফল 2024, এই বিষয়টা বিচার করব। সারা বছরের বর্ষফল কেমন যাবে তোমাদের এই বছরের সারা বছরের প্রেম, আর কেমন হবে তোমাদের কর্মভাগ্য, কেমন হবে তোমাদের দাম্পত্য সম্পর্ক 2024-এ। আজকের বিষয়টা এটাই। তো ধনুরাশি, তোমরা জানো যে ধনুরাশির জাতক হিসাবে যে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আর রাশি হিসাবে দাত্তক রাশি। ধনুরাশি হলো একটি দাত্তক রাশি বা দ্বিস্বভাব রাশি। তো আমি বলেছি যে বারবার যে দাত্তক রাশি বা দ্বিস্বভাব রাশিগুলো হলো সবথেকে পাওয়ারফুল। রাশিচক্রে যত রাশি আছে, যত রকমের রাশি আছে, তাদের মধ্যে সবথেকে পাওয়ারফুল রাশি হলো দাত্তক রাশি। 3 রকমের রাশি আছে, চর, স্থির আর দাত্তক। এই 3 রকমের রাশির মধ্যে সবথেকে পাওয়ারফুল হলো দাত্তক রাশি, জেনে নাও। তো আরেকটা কথা বলি তোমাদের, জানিয়ে রাখি, জানি না তোমাদেরকে জানায় কি না কেউ, দর্শকদেরকে বলবো যে তোমাদের এমনই ভাগ্য, দাম্পত্য সম্পর্ক ও কর্মভাগ্য, যে ভাব নিয়ে আমরা বিচার করি তোমাদের জন্য বলছি। ধনু রাশি আর ধনু লগ্ন হলে তো কোনো কথাই নেই, পুরোটাই মিলবে যা বলবো। দাম্পত্য সম্পর্কের যে ভাবটা, অর্থাৎ সে সপ্তমপতি, ওটা হচ্ছে মিথুন রাশি। আর কর্মপতি বা কর্মভাবের যে রাশি সেটা হলো কন্যা রাশি। এই দাম্পত্য সম্পর্কটা হলো দাত্তক, ওই রাশিটা মিথুন রাশিটা, আর ওদিকে কন্যা রাশিটা হলো দাত্তক রাশি। তার মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমাদের মধ্যে ডুয়াল কোয়ালিটি আছে। আগে তোমাদেরটা বলে নিই, তোমাদেরটা বুঝিয়ে নিই, এই ব্যাপারটা বুঝিয়ে নিই। কেন আমি এই কথাটা বলতে এলাম, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কত কঠিনভাবে চলতে হয়, তোমাদের লাইফটা কত কঠিন। আমি জানি, তোমরা জানো যে তোমাদের জীবন দিয়ে অনুভব করো যে তোমাদের লাইফটা সত্যিই কঠিন। আর কঠিন হবার কারণটা আমি বলবো আজকে, যে এত কঠিন হয় কেন, এক্স্যাক্টলি সেই কারণটা আমি বলতে চাই। তাই এই বিষয়টা শুনতে হবে আগে। প্রেম তো করবে, আমি প্রেম কেমন হবে, কর্ম কেমন হবে, দাম্পত্য কেমন হবে, সব একটার পর একটা বলে যাব। কিন্তু তার আগে যেটা বলতে চাইছি শোনা খুব দরকার, আর সেটা শুনলে বুঝতে পারবে কেন আমি বলতে চাইছি। প্রথম হচ্ছে ওই যে বললাম দ্বিস্বভাব রাশিগুলো হলো সবথেকে পাওয়ারফুল। এখন দ্বিস্বভাব রাশির নিয়েই তোমাদের বেশিরভাগ মানে হ্যান্ডেল করতে হয় মানুষগুলোকে। এখন দ্বিস্বভাব মানেটা কি? দ্বিস্বভাব শুধুমাত্র কি দুটোই স্বভাব থাকে? ভালো থাকবে মন্দ থাকবে এটা, নাকি সৎ থাকবে অসৎ থাকবে এটা, নাকি এর মধ্যে আরও অনেক কিছু আছে, খেলা আছে, সেটা বুঝতে হবে। ডুয়াল কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, যাদের চরিত্রে বা যে রাশির চরিত্রে থাকবে, সেটা মনে রাখবে ডুয়াল নয়, সেটা আরও অনেক কিছু, যাকে বলে ক্যারেক্টারের মধ্যে শেড থাকা। কেউ বলে গ্রে শেড, কেউ বলে কালারফুল শেড। শেড মানে কি? মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেটা হলো, একটি মানুষ এখনই একরকম, পর মুহূর্তে আরেক রকম, আজকে একরকম, কালকে একরকম, এই মাসে একরকম, ওই মাসে একরকম, বাড়িতে একরকম, কর্মস্থানে একরকম, বন্ধুদের কাছে আরেক রকম, জীবনসাথীর সঙ্গে আরেক রকম। এই হলো তাদের নেচার, এটা তাদের করতে হয়। লাইফ তাদের বা তাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো এই রকম হয়ে দাঁড়ায় যে
তাদেরকে এই রকম নেচার নিতেই হয়, নিতে তারা বাধ্য হয়। আমি সব একটার পর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আগে সবটা বুঝে নাও। মূলে প্রবেশ করো। তোমাদের নক্ষত্রে তোমাদের রাশিতে মূলা নক্ষত্র আছে। তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের মূলে পৌঁছাতে হবে, তবেই তোমরা জ্ঞানের চরম সীমায় পৌঁছাতে পারবে। আর সেটাই হচ্ছে তোমাদের জীবনের পরম লক্ষ্য। আর সেই জন্যই তোমাদেরকে ধনু রাশি, ধনু লগ্ন দেওয়া হয়েছে। জ্ঞানের চরম পরাকাষ্ঠায় তোমাদের পৌঁছাতে হবে। জীবনে তোমাদের পরম লক্ষ্য হলো এটাই। জ্ঞান অর্জন করো, জ্ঞান লাভ করো, এবং জ্ঞান লাভ করার জন্য একবার মানুষ হলে ক্ষতি নেই, আর একবার গিরগিটি হলে ক্ষতি নেই। জ্ঞান লাভের জন্য, মুক্তি লাভের জন্য যে কোনো রং তোমরা ধারণ করতে পারো, তোমরা সক্ষম। আর তোমাদের করতে হবে, তোমাদের করা উচিত, তোমাদের জীবনে সাফল্য লাভ করার জন্য ও শান্তি লাভ করার জন্য। এই হলো ধনু রাশি। অর্থাৎ স্থান, কাল, পাত্র ভেদে তোমাদের চরিত্রকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের করে বদলে নিতে হবে বা নিতে হয়। এটা তোমাদের নেচার। যারা যে ধনুরাশি, যে সমস্ত মানুষেরা এই বিষয়টা বুঝে নিয়েছে, তারা জীবনে একটু হলেও শান্তি লাভ করেছে। যারা খুব কম বয়সের ছেলে মেয়ে বা মানুষ, তারা এটা জীবনের প্রথম পর্যায়ে বুঝতে পারে না, তাই তাদের জীবনে একটু কষ্ট হয়, মানসিক কষ্ট বেশি। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। এখন স্থান, কাল, পাত্র ভেদে কথা বলা বা ব্যবহার করাটা তোমাদেরকে বেশি এই জন্য করতে হয় যে তোমাদেরকে প্রকৃতি এরকমভাবেই তৈরি করেছে। অর্থাৎ একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের নেচারটা এমনই, সহজাতভাবে, জন্মগতভাবে বা শৈশব থেকে তোমাদের গাম্ভীর্য, তোমাদের জ্ঞানের যে পরিধি, সেটা অনেকটা বিস্তৃত, অনেকটা বিস্তারিত। অভিজ্ঞতা ও জ্ঞানে তোমরা শৈশব থেকে সমৃদ্ধ হয়ে থাকো এবং একটা জ্ঞান লাভের প্রতি একটা আকর্ষণ থাকে। এই অবস্থায় কোনো বিপরীত পক্ষের বা অন্যান্য তোমাদের যাদের চারপাশের মানুষদের একটা যেরকম হচ্ছে কি ভোগবিলাস হতে পারে, বা তার থেকে তুচ্ছ কিছু, অর্থাৎ তোমরা যেটা মনে করো যে এটা বেশি ইম্পর্টেন্ট, এবং তার থেকে অনেক কম ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তারা মাতামাতি করে, মেতে থাকে। এখন তোমাদের ওটা পছন্দ সবসময় হয় না, মাঝে মাঝে এই বিষয়ে দ্বন্দ্ব হয় ওই চারপাশের মানুষগুলোর সঙ্গে তোমাদের নিজেদের। তো দ্বন্দ্ব যখন হয়, মতবিরোধ হলেই সম্পর্কের অবনতি ঘটে, তোমাদেরকে লোকে ভুল বোঝে সেই ক্ষেত্রে। তো এই হলো ব্যাপার, তখনই ভুল বোঝাবুঝি শুরু হয়, সম্পর্কের অবনতি ঘটে। ব্যাপারটা হলো এটাই, তোমাদের মধ্যে এমন একটা নেচার আছে যে নেচারটা তোমাদেরকে সবার থেকে আলাদা করে রাখে। এর কারণ হলো তোমাদের রাশির অধিপতি গুরুদেবের নেচার তোমাদের চরিত্রে স্বভাবে ফুটে ওঠে। জ্ঞান অর্জন করব, তোমাদের কথা 5টা লোক শোনে, মানে, জানে, এবং তারা মনেই করে যে এই বিষয়ে এর কাছে সলিউশন আছে, এর কাছে ওপিনিয়ন আমরা নিতে পারি, নিলে আমার কোনো বিষয়ে সলিউশন হবে। তোমাদের কাছে লোকে আসে, তোমাদের কাছে ওপিনিয়ন নেয়, তোমরা সেই ওপিনিয়ন দাও, সলিউশন দাও, সলভ হয়ে যায়, লোকে ভুলে যায়, কাজ মিটে গেল, ভুলে গেল। তুমি আঘাত পেলে, বললে বাহ আমি তো করে দিলাম, আমাকে কেউ বললো না, আমার কথাটা ভাবলো না। এই হলো ব্যাপার। তাই বলছি তোমাদেরকে এরকম নেচার নিতে হবে। ডুয়াল কোয়ালিটি মানে হলো যাকে যেমন তাকে তেমন, যে যেমন সে তেমন, যখন যেমন তখন তেমন, এইভাবে তোমাদের করতে হবে। স্থান, কাল, পাত্র ভেদে তোমাদের জীবনে সমস্ত প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এইভাবে চলতে হবে। না হলে ওই যে আশেপাশের মানুষগুলোর সঙ্গে প্রতিনিয়ত একটা মতবিরোধ হতে থাকবে। তোমরা জ্ঞানকেই পরম সম্পদ বলে মনে করো, পরম লক্ষ্য বলে মনে করো, জ্ঞানই সব। জ্ঞান তোমাদের শক্তি হওয়া স্বাভাবিক, কারণ তোমরা গুরুদেবের রাশির মধ্যে পড়ো, আর কালপুরুষের নবমপতি, সেখানে অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু আছে, গোপন কিছু আছে, রহস্যময় ব্যাপার আছে। তো কালপুরুষের ভাগ্য বলে কথা, কে জানতে পেরেছে মহাদেবের ভাগ্যকে? তো এই হলো ব্যাপার। তো সেই রহস্যময় একটা জগতের বা বিষয়ের মধ্যে তোমরা বেড়ে ওঠো,
বা ওই বিষয় নিয়ে তোমরা হ্যান্ডেল করো, ওই বিষয়গুলো নিয়ে তোমাদের নাড়াচাড়া করতে হয়। অনেক রহস্যময় বিষয় তোমাদের মধ্যে ইনপুট করা থাকে, আর এইগুলো লোকে বুঝতে চায় না, ফলে তোমাদের সঙ্গে ওই আশেপাশের বা সামনের মানুষগুলোর অসুবিধা হয়, বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়, তখনই সম্পর্কে অবনতি ঘটে। এটা শুধু প্রেমের সম্পর্কে নয়, যে কোনো সম্পর্কে এটা হয়। তো প্রেমের সম্পর্কে বেশি হয়, তার কারণ আমি বলছি। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এগুলো বেশি হয়। প্রথম কারণ, তোমাদের নক্ষত্রে মূলা, পূর্বসারা ও উত্তরসারা নক্ষত্র থাকে। তো এই মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। মূলা নক্ষত্র তোমরা জানো, আমি মূলা সম্বন্ধে অনেক কিছু বলেছি। মূলার ব্যাপারে যদি তোমরা ভিডিও দেখতে চাও, তাহলে ধনু রাশি মূলা নক্ষত্র যে ভিডিওটা আছে আমি দিয়েছি, সেটা আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। তোমরা চেক করে অবশ্যই দেখে নিও, বেশ ভালো ভিউ হয়েছে। আমি মনে করি যে তোমরা যদি দেখো তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, এবার যেটা বলছি, তো এই মূলা নক্ষত্র কি করে না, অনেক কিছু, ওটা হচ্ছে যে পাস্ট লাইফের স্টোর হাউস, অনেক জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ একটা ব্যক্তিত্বকে তৈরি করে মূলা নক্ষত্র। এখন আমি যদি ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষ হই, তাহলে আমার মধ্যে অনেক কিছু এমন কিছু জ্ঞান থাকবে, এমন বিষয়ের জ্ঞান থাকবে, জগতের জ্ঞান থাকবে, তাদের বৈশিষ্ট্যগুলো আমার চরিত্রে, মনে, স্বভাবে, কথাবার্তায় ফুটে উঠবে। আমি তখন সেই রকমভাবে চলতে থাকবো, আর 5 জনের থেকে আলাদা। কারণ আমাকে সবাই, মানে ধনুরাশির মানুষদেরকেই মানুষ আলাদা করে চিনতে পারে, 5টা মানুষের থেকে আলাদা করতে পারে, এই হলো নেচার। তো এবার তার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব আছে, স্বভাব চরিত্র আছে, জ্ঞান আছে, জ্ঞানের আলো আছে, জ্ঞানের প্রকাশ আছে, জ্ঞান লাভের একটা আগ্রহ বা আন্তরিকতা আছে, এই রকম তার জীবনচর্চা। এই রকম একটা মানুষ যখন মানে আশেপাশের মানুষগুলোর সঙ্গে মেশে বা যখন এদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন এই মানুষগুলো ওদেরকে প্রথম দিকে বুঝে উঠতে পারে না যে কি বলছে, কি চিন্তা করছে, এদের চিন্তা ভাবনাটা আলাদা, কেন এরকম বলছে, আমাদের সঙ্গে মিলছে না, এর চিন্তাটা এরকম না হলে পারতো। তোমার জায়গায় তুমি ঠিক, কিন্তু তোমার সঙ্গে যে আছে সে ওই লেভেলের চিন্তাটা করতে পারে না। তা আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এক কথায় সেটা হলো ইন্টেলিজেন্স ফ্রিকোয়েন্সি, বুদ্ধাঙ্ক যাকে বলা হয়, ইন্টেলিজেন্স ফ্রিকোয়েন্সি, এটা মেলে না। তো মেলে না বলেই মতান্তর হয়, মতবিরোধ হয়, সম্পর্কে অবনতি ঘটে। এগুলো হলো মূল কারণ। তো এই রকম একজন রাশির মানুষ হয়ে তোমরা ডুয়াল কোয়ালিটি চরিত্র নিয়ে, যখন আমি বলেছি বারবার যে তোমরা যদি এই নেচারটা তোমরা যদি অ্যাকসেপ্ট নাও করতে পারো, তো করতে একদিন হবেই। আর যতক্ষণ না করতে পারবে, ততক্ষণ তোমরা কোনো সম্পর্কে উন্নতি করতে পারবে না, বা কোনো দিক থেকে তোমরা সফল হতে পারবে না। এটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এগুলো করে নাও। কারণটা এবার বলছি। প্রথমত আমি প্রেমটাকে একটু দূরে রাখছি, একটু সাইডে রাখছি, পরে আসছি প্রেমের ব্যাপারে। আমি আগে দাম্পত্য সম্পর্কের কথায় চলে যাই। বললাম না তোমরা জ্ঞানের একটা পাহাড় বা পর্বত। এখন উল্টো দিকে যে মানুষটা তোমাদের জীবনসাথী হয়ে যারা আসে, তারাও কিন্তু ডুয়াল কোয়ালিটির। এখন মুশকিল হচ্ছে তাদের মধ্যে যে বিষয়টা বেশি কাজ করে, তোমরা জ্ঞান চাও, ওরা চায় অর্থ। আমি বলি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে 4টে পুরুষার্থ আছে, তোমরা হচ্ছে যে ওই ধর্ম মানে জ্ঞান, আমি এই অর্থে বলছি। আর ওরা অর্থ পুরুষার্থকে বেশি প্রাধান্য দেয়। কারা? তোমাদের জীবনসাথী, ওই যে মিথুন রাশির মানুষেরা। তারা প্র্যাকটিক্যাল, তারা পার্থিব সম্পদে বিশ্বাসী, পার্থিব ভোগ বিলাসে বিশ্বাসী। তাদের নেচারটা একদম শিশুতুল্য। মনে হবে ওদেরকে দেখেই যে ওরা মানে দূরের কোনো চিন্তা করতে পারে না, বা ভবিষ্যৎ সম্বন্ধে সেভাবে চিন্তা করতে অভ্যস্ত নয়। কিন্তু তোমরা তা নয়, তোমরা হচ্ছে যে অনেক দূরে পর্যন্ত ভাবতে পারো, অনেক সলিড জ্ঞানকে তোমরা জীবনে প্রাধান্য দাও, বা স্পিরিচুয়াল জ্ঞানকে তোমরা প্রাধান্য দাও। বাকি ওই যে জীবনসাথী, তারা ওটা মনেই করে না কিছু, বলে আমাদের টাকাটাই সব, বা অর্থই সব, অর্থ কামাও বা অর্থ ইনকাম করো, উপার্জন করো, তাহলে জীবনে সব সুখ পাবে। ভীষণ প্র্যাকটিক্যাল, ও কোনো ভিশনারি নয় ওরা। আর তোমরা হচ্ছে ভিশনারি, ভীষণ স্বপ্নচারী যাকে বলে,
যাদের ভিশন আছে অনেক দূর পর্যন্ত তারা ভাবতে পারে, এই আগেকার সোচ রাখতে পারে মাথার মধ্যে বা ব্রেনের মধ্যে। ওরাও ডুয়াল কোয়ালিটির মানুষ, মিথুন রাশির মানুষগুলো। সপ্তম ভাব তোমাদের সপ্তম পতি, তারা অর্থকে প্রাধান্য দেয়, কর্মকে প্রাধান্য দেয়। কর্ম করব, অর্থ ইনকাম করব, জীবনে শেষ। সামটাইমস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তোমরা মিলিত হও স্বামী স্ত্রী হিসাবে বা জীবনসাথী হিসাবে, তোমরা দেখো যে নিজেদের মধ্যে অনেক বিষয়ে মতান্তর হচ্ছে। এটাই কারণ যে ও সারাদিন কি কাজ করে এলো এসব নিয়ে বলছে, আর তুমি বলছো যে আজকে আমি সারাদিন কী বিষয়ে কোন বিষয়ে নলেজ সংগ্রহ করেছি বা কী উপলব্ধি হয়েছে, আমার আত্মিক উপলব্ধি হয়েছে, সেই বিষয়ে আলোচনা করতে চাই। ব্যাস ওখানেই দ্বন্দ্ব শুরু হয়। এবং এটা শুরু হয় প্রথম দিক থেকে, ওই যে প্রেম থেকে, গোড়া থেকে শুরু হয়। প্রথম লাইফে তোমরাও থাকো একটু কাঁচা মাথার মানুষ, ধনুরাশিদের বলছি। আর প্রেমের সম্পর্ক তোমাদের তৈরি করায় মঙ্গলদেব। তো মঙ্গলদেব একটু রাগী, জেদি, একটু সাহসী, ঝুঁকি নেয়। আর তোমরা ঝুঁকি নিতে একটু হলেও ভাবো যে কী বাবা ঝুঁকি নিতে যাব কোনো বিষয়ে, যে কোনো বিষয় হতে পারে। তো এই যে ব্যাপার, ওরা একটু চট করে ভেবে নিতে পারে এবং সিদ্ধান্তে আসতে পারে, যেটা তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। একটু ধীর গতিতে তোমরা যা কিছু হ্যান্ডেল করো। এখন প্রেম যখন তোমরা করো, হতে পারে যে টিনেজ বা তারপরে কিছু, তখন তো অতটা বুদ্ধির পরিপক্কতা থাকে না, আমরা আবেগে ভেসে যাই। তারাও উল্টো দিকের মানুষগুলো আবেগ থাকে, তাদের মধ্যেও সেই মানে জ্ঞান বা সেরকম অভিজ্ঞতা থাকে না, তার জন্য তারা একটু সমস্যায় পড়ে। তো প্রেমকে প্রাধান্য দেয়, আবেগকে প্রাধান্য দেয় এবং সেটাকে আগিয়ে নিয়ে যায় তখন বুধের আন্ডারে পড়ে। প্রথমে মঙ্গলদেবের আন্ডারে ছিল, মানে এখনই করতে হবে, এখনই করো প্রেমের সময়টা। পঞ্চমপতি তোমাদের মেষ রাশি, পঞ্চমপতি মেষ রাশি। এখন মেষ রাশিটা মঙ্গলের ঘর, সে বলবে আমার এখনই চাই, তো এখনই চাই, এখনই ভালো লেগেছে তো এখনই করবো, এই সব ব্যাপার। এইরকমভাবে সব সিদ্ধান্ত বা সব কিছু কাজ ওরা করতে চায়। প্রেম ভালোই হয় মোটামুটি, চিন্তা নেই। মানে ওঠা নামার মধ্যে দিয়ে প্রেমের সম্পর্কটা চলে। তারপর যখন বাই চান্স এনিহাও যখন তারা বিবাহে সেটা কনভার্ট হয়, তখন বুধের কোয়ালিটি চলে আসে তাদের মধ্যে। তো বুধ মানে ওই মিথুন রাশি, বালক গ্রহ, মানে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে পারেও ঠিকই, কিন্তু সেটা ভবিষ্যতের জন্য নয়, এখনকার জন্য। আর তোমরা কি করো, ভবিষ্যৎ ভাবতে হবে। এই টাইপের এইরকম ধরনের কিছু বিষয় চলে আসে তোমাদের সামনে, যেগুলো ইস্যু হয় তোমাদের কাছে যে হ্যাঁ ঠিকই বলছে, মানে আমি ঠিক তো ও ভুল, আমি ঠিক না, আমাদের আগের জিনিসটা ভাবতে হবে, এখনকারটা অতটা ইম্পর্টেন্ট নয়। আর ওরা ভাবে এই এখনকারটা ইম্পর্টেন্ট, আগেকারটা পরে দেখা যাবে। এইরকম একটা দ্বন্দ্ব চলে। সেই জন্য দাম্পত্য সম্পর্কটাও মিডিয়াম হয়, মতান্তরে কেটে যায়। আর এই রকম চলতে থাকে প্রায় সারা জীবনের ছবিটা, এই ব্যাপার। তার মধ্যেও আবার কর্মভাগ্য বলবো আমি, কর্মভাগ্যর ব্যাপারটায় যখন বর্ষফল বলতে যাব তখন বলবো এই বছরে আমি 2024-এর জন্য আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের নেচার অফ লাভ লাইফ তো বটেই, তারপরে ম্যারিড লাইফ, এই দুটো বিষয়ে আমি বললাম। কম বেশি এগুলো সবার মধ্যে হতে দেখা যাবে। এরপরে বর্ষফলে যখন আসছি তখন আমি বলবো যে এই বছরে প্রেম কেমন যাবে। প্রথমত আমি দেখছি যে সারা বছর মঙ্গলদেব যখন শনি ও রাহুর সঙ্গে যাবে তখন একটু সাবধান থেকো। এপ্রিল মাসের দিকে তখন একটু অঙ্গার দোষ তৈরি হবে। তাই প্রেম সম্পর্ক সে বছরে মানে সেই মাসটাতে তো কারোর জীবনে নতুন প্রেম চলে আসবে, আবার কারোর জীবনে নতুন প্রেমটা পুরনো হয়ে বাসি হয়ে নষ্ট হয়ে যাবে। তো বলবে দাদা দুটোই বলে রাখলে? ইয়েস, দুটোই বলে রাখলাম, কোনো ফাঁকিবাজি কথা আমি বলতে চাই না, কারণ আমি তো এটার পিছনে ব্যাখ্যা দেব। কোনো ফাঁকিবাজি কথা বা তোমাদেরকে খুশি করার জন্য বলবো না। চলেও যাবে, এসেও যাবে, কাজ যাবে, যার নেই তার আসবে, যার আছে তার চলে যেতে পারে, যাবেই, তার কোনো মানে নেই। আবার বলছি, কর্মের ওপর ঈশ্বরের কোনো অধিকার নেই। তুমি তোমার কর্ম দিয়ে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো, সেই বিষয়ে ঈশ্বরের সম্পূর্ণ অধিকার দিয়েছে, শক্তি দিয়েছে। তাই তুমি তোমার প্রেমের সম্পর্কটাকে কর্ম দিয়ে, নিজের ব্যবহার দিয়ে যদি সংশোধন করতে পারো, তাহলে অবশ্যই প্রেমটা টিকবে। এই হচ্ছে সবার জন্য এই থিওরি কাজে লাগে, এটা সত্যি। তাই বলছি চিন্তার কিছু নেই, অহংকার দোষ তৈরি হবে, প্রেমের জীবন অ্যাফেক্টেড হবে, অবশ্যই হবে। কিন্তু আবার বলছি, রেকটিফাই করার দায়িত্ব তোমাদের করতে হবে, করে নেবে যদি আন্তরিকতা ও প্রেম নিষ্ঠা থাকে এর মধ্যে, যদি মানে
একটু যদি শুদ্ধতা থাকে, যদি আন্তরিকতা থাকে, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে যদি তোমরা প্রেমটা করতে পারো তাহলে কিন্তু আমার প্রেমটা টিকেও যাবে। রাহু প্রেমের কারক, প্রেমের ঘটক, তিনি প্রেম আনবেন। আর যাদের ছকে, জন্মছকে প্রেম সম্পর্কের ভাবটা অর্থাৎ পঞ্চম ভাব এবং রাহু মঙ্গলের সমস্যা আছে, তাদের প্রেমের সমস্যা হতে পারে। এই বিষয়টা মনে রেখো। তাই বলছি, আবার বলছি, যদি একটু ডিস্টার্ব হয়েও থাকে, রেকটিফাই করার অধিকার বা যোগ্যতা তোমাদের আছে, তোমরা করে নিও, তো বেঁচে যাবে। তারপরে বাকি সারা বছরটা তোমরা প্রেম করে যাও, চুটিয়ে প্রেম করে যাও, কোনো অসুবিধা নেই। প্রেম ভাগ্য ওভারঅল আমি 100-র মধ্যে তোমাদের এবছর 60% ভালো বলবো, আর 40% চ্যালেঞ্জিং বলবো। এটা হলো প্রেম ভাগ্য। এবার আসছি দাম্পত্য সম্পর্কের জন্য। দাম্পত্য সম্পর্কের জন্য অবশ্যই বারবার বুধের কথা বলবো। বুধদেব তোমাদের এই বছরে রাহুর সঙ্গে যখন আসবে আর মঙ্গলের সঙ্গে যখন আসবে, তখন একটু সাবধান থেকো। তো ওই সময় গোচরগুলো তখন আমি ভিডিও এনে বলে দেবো যে কোন কোন সময়ে সাবধান থাকতে হবে। বর্ষফলে রাশিফলের ভিডিও প্রতি মাসে দেখবে আমি দিয়ে থাকি। তো তখন তোমরা এই বিষয়গুলোকে নিয়ে সাবধান থাকলে অবশ্যই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করলে সম্পর্কে রিকভারি করতে পারবে। দাম্পত্য সম্পর্কে একটু মাঝে মাঝে পীড়া দেবে। আর কারো জন্মছকে যদি রাহুর তীব্র প্রবলেম থাকে, সপ্তমভাবে তীব্র প্রবলেম থাকে, তাহলে ডিভোর্স হবার যোগ থাকবে। কারণ এবছর বুধ মীন রাশিতে গিয়ে প্রথমত নিচস্থ হয়, তারপর ওখানে রাহু আছে, তারপরে গুরুদেবের ঘর। তো এবার ডিভোর্সের যোগ অনেকেরই জীবনে থাকবে। তো সেই ব্যাপারে তোমরা সাবধান থেকো। একটু মতান্তর তো হবেই, মঙ্গলের সঙ্গে যখন থাকবে তখনও একটু সমস্যা দেখা দেবে, কারণ ওটা তোমাদের দ্বাদশপতি। আর দ্বাদশপতির সঙ্গে থাকলে বুধদেব যখন থাকেন তখন একটু সমস্যা, বা যাদের জন্মছকে মঙ্গলের যদি সমস্যা থাকে, মাঙ্গলিক থাকো বা কোনোভাবে মঙ্গল যদি অ্যাফেক্টেড থাকে, তাহলে কিন্তু বিয়ে নিয়ে এবছর সমস্যায় পড়তে হবে। বাকি আবার বলবো যে বাকি বিষয়গুলো যদি তোমরা সারা জীবন মানে সারা বছর যদি একটু এই যে বিষয়গুলো নিয়ে আমি কনফ্লিক্টের কথা বললাম বা দ্বন্দ্বের কথা বললাম, সেইগুলো যদি নিয়ে তোমরা ম্যানেজ করতে পারো, হ্যান্ডেল করতে পারো কেয়ারফুলি, তো তাহলে কিন্তু অনেকটা ড্যামেজ তোমরা কন্ট্রোল করতে পারবে। এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো, এটা আমি বলে রাখলাম। সেই সুযোগও তোমাদের আছে। গুরুদেব তোমাদের ষষ্ঠভাবে থাকবেন, এটা একটা পজিটিভ দিক। ষষ্ঠভাবে প্রেমের যে গ্রহ শুক্র, তার ঘরে থাকবেন। তাই এবছর প্রেম দাম্পত্য সম্পর্কে একটা মধুরতা থাকবে, এটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, পজিটিভ এফেক্ট থাকবে। তো এইগুলো মাথায় রেখে তোমরা যদি চলতে পারো, চ্যালেঞ্জ আসবে, সেগুলোকে তোমরা কেয়ারফুলি হ্যান্ডেল করলে আবার সেখান থেকে পাস করে বেরিয়েও তোমরা যাবে, সেই সুযোগও তোমাদের এবছর ঘটবে। তো এই হলো প্রেম ও দাম্পত্য। লাস্ট অফ অল আমি যাব কর্মভাগ্যের ব্যাপারে বলতে, কারণ কর্মটাই বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্যই যে কর্ম ভালো চললে, আয় ইনকাম ভালো হলে, তাহলে অবশ্যই সেটার প্রভাব দাম্পত্য জীবনে ও প্রেমের জীবনে পড়ে। তো কর্ম ভালো হলে সব ভালো থাকবে। তো আগে কর্মটাকে বিচার করব। বুধদেব আমরা বলছি তোমাদের কর্মপতি হচ্ছে বুধদেব, দশমপতি। দশম ভাবটা আমরা ওইটা হচ্ছে যে কন্যা রাশি, ওটাও কিন্তু ঋণাত্মক রাশি। তাই বললাম কর্মজগতে সবসময় তোমরা সারা জীবন একটা কথা মনে রেখো, কর্মজগতে তোমাদেরকে এইভাবেই চলতে হবে, গিরগিটির মতো রং বদলানো শিখতে হবে। আমি জানি তোমাদের এটা নেচার নয়, আসে না তোমাদের, কিন্তু কর্ম বাঁচানোর জন্য, কর্ম করার জন্য, জীবিকা নির্ধারণ করার জন্য তোমাদের এই ডুয়াল কোয়ালিটির যে নেচার, যাকে যেমন যখন যেমন তাকে তেমন, এরকমভাবে চলতে হবে। যে যেমন সে তেমন, এইভাবে চলতে হবে। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদ জ্ঞান করে সারা জীবন চলতে হবে কর্মজগতে। না হলে তোমরা কর্ম বাঁচিয়ে রাখতে পারবে না, কোনো দিন পারবে না। চ্যালেঞ্জ আসবে, বারবার চ্যালেঞ্জ, এত শক্ত চ্যালেঞ্জ আসবে যে চ্যালেঞ্জটাকে পার করতে করতে জীবন জেরবার হয়ে যাবে। এই জন্যই আমি ডুয়াল কোয়ালিটি কথাগুলো বারবার বলে দিচ্ছি। কেন বললাম? এগুলো মাথায় রাখতে হবে। এই রাশিগুলো কি আমাদের কাছ থেকে, এই রাশিগুলো, এই দ্বিস্বভাব রাশিগুলো কি আমাদের থেকে আশা করে, ডিম্যান্ড কি করে আমাদের কাছ থেকে, কী রকম ব্যবহার আশা করে, কিভাবে চলতে বলে, কি মেসেজ দেয় আমাদের, এই বিষয়গুলো জানতে হবে। যেমন তোমাদের দাম্পত্য সম্পর্কে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আবার সেরকম কর্মজগতেও ফ্লেক্সিবিলিটি থাকতে হবে।
নমনীয় ভাব থাকতে হবে, যাতে সবাই মনে করে যে এই লোকটা আমাদের উপযুক্ত, এই লোকটা আমাদের বন্ধু, আমাদের আপনজন, নো প্রবলেম, যেখানে যেমন অবস্থা থাক না কেন মনে হবে এই লোকটা কাছে থাকলে সব সমস্যার সমাধান। এই রকম ভাব নিয়ে চলতে হবে। তো কর্মজগতে যে চ্যালেঞ্জগুলো এবছর আসবে সেটা হলো যে বুধ রাহুর সঙ্গে থাকবেন ওই মীন রাশিতে, তখন কর্মে একটু সমস্যা দেখা দিতে পারে, কর্মজগতে অনেক চাপ থাকতে পারে, কর্মের জন্য বিদেশ যেতে হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে, কর্ম থেকে কিছু আয় হতে পারে এবছর। কর্ম থেকে এবছর আয় মানে যেটাকে বলে এক্সপেক্টেড থেকে বেশি, অর্থাৎ আনএক্সপেক্টেড কিছু আয়, তোমরা যেটা আশা করতে পারো না বা তোমার মধ্যে ছিল না, চিন্তার মধ্যে ছিল না, সেই সমস্ত কিছু আয় ইনকাম এবার হতে পারে। রাহু তোমাদের কিছু টাকা দেবে, ইনকাম দেবে, যেটাকে ফাটকা ইনকাম বলি আমরা, সেই রকম ইনকাম তোমাদের এবার হবে। তো তাই বলবো যে একটুখানি ওই বিষয়গুলোকে মাথায় রেখো, যে যা কিছু চ্যালেঞ্জ আসুক না কেন আমরা সেটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করব, বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করব, আমাদের জ্ঞানকে আমরা সেখানে অ্যাপ্লাই করব, আমাদের যে জ্ঞান অভিজ্ঞতা আছে সেগুলোকে দিয়ে আমরা মোকাবিলা করব চ্যালেঞ্জের। তাহলে ওই জগতে আসা বাধা এই বছরে যা আসতে চলেছে, রাহুর দ্বারা তৈরি করা এবং মঙ্গলের দ্বারা এবং শনির দ্বারা তৈরি করা বাধাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। খুব পজিটিভ একটা বছর তোমাদের জন্য এটা আসতে চলেছে 2024। তাই বলবো যে ঠান্ডা মাথায় সমস্ত কিছুকে যদি তোমরা পার করো, অর্থাৎ হ্যান্ডেল করো, মেকআপ করো, ট্রাই করো, এফোর্ট দাও সেগুলোকে বাঁচিয়ে রাখার, সেটা প্রেম হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে এবং কর্মজগতে হতে পারে। তিনটে জগতেই কিন্তু চ্যালেঞ্জ এবছর রাহু তোমাদের দেবেই, এটা একদম লিখে নাও, মনে রেখে দাও। তো ওই চ্যালেঞ্জগুলো পার করা তোমাদের হলো প্রথম কর্তব্য এই বছরে। একটা কথা বলবো যে গুরুদেব যেভাবে আছে এই বছর কালপুরুষের ধনভাবে, এটা একটা ভালো স্থান, ভালো জায়গা। তাই ওভারঅল বলবো তোমাদের বছরটা শুভ, এবং যে নক্ষত্রগুলোতে যাবে গুরুদেব, তোমাদের লগ্নপতি গুরুদেব, তাই সেই দেবগুরু বৃহস্পতি, তো তিনি কৃতিকা, রোহিণী, মৃগশিরা এই তিনটে নক্ষত্রে থাকার ফলে তিনি তোমাদের শুভ ফলই দেবেন সমস্ত জায়গায়। তবুও বলছি যে তোমাদেরকে চ্যালেঞ্জও পার করতে হবে, সেগুলোকে সাহসিকতার সঙ্গে, খুব আন্তরিকতার সঙ্গে তোমরা এগুলোকে পার করো, পেরিয়ে যাবে। গুরুদেব তোমাদের পিছনে আছেন, সঙ্গে আছেন। যাই হোক, আজকে এটুকু থাক।